আমরা বারবার বলেছে যে আমাদেরকে ধমক দিবেন না, আমাদের কথায় কথায় ধমক দেওয়া হচ্ছে। আমরা কি ধমক খাওয়ার পার্টি নাকি? আমাদের এতগুলি জীবন দিলাম ধমক খাওয়ার পার্টি? আমরা 24 সাল নির্বাচন হলে আমরা 250 থেকে 60টা আসন আমরা পেতাম একা। আমরা কি কারো দয়া দানে আছি নাকি? আমরা সবাইকে সম্মান দেখাতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে সবকিছু। নানান ধরনের তারা তো এখানে এসেছে একটা নির্বাচন দিয়ে, তারপর তারা যাবে। তারা এখানে এসে রাজনৈতিক দল খুলতেছে, রাজনৈতিক দলগুলো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারের পাশের থেকে সাথে থেকে যদি কেউ দল করে এই সমস্ত নানান সেই দলটা শক্তিশালী হতে হবে, তারপরে নির্বাচন হবে। এই সমস্ত দল থাকতেই পারে, একটা নতুন দল এখন গঠন হবে, সেই দলটা শক্তিশালী হবে, তারপরে একটা নির্বাচন হবে, নির্বাচন দিতে হবে। তো এই যে এই সমস্ত প্রশ্ন তো এসে যায়। তারপরে সরকারের উপদেষ্টা ওনারা ফেসবুকে বিভিন্ন দিচ্ছে বাংলাদেশ সীমানা বাড়াতে হবে, এইটা নিয়ে ভারত উঠে পড়ে। এমনিতে ভারত আমাদের বিরুদ্ধে লিগে আছে, এই সরকারকে বেকায়দা ফেলার জন্য ভারত একবার প্রথম থেকে শুরু করেছে। যাদের সঙ্গে মোদীর দেখাই গেল না, আমাদের রাষ্ট্রপতির সঙ্গে কে প্রধান উপদেষ্টার সঙ্গে, অত অন্য অন্য দেশের রাষ্ট্রপতি কে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার কত আগ্রহ তার দেখা করলেন। এইরকম অবস্থার মধ্যে যদি রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানায় ফেলে তাহলে মুশকিল। যেমন প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে তোর প্রবীণদের কথা শোনো না, নবীনদের প্রোগ্রাম প্রবীণদের কথা শোনো না, প্রবীণের দেশটাকে পিছিয়ে দিয়েছে, তারা দেশটাকে আরো পিছিয়ে দিবে, তোমরা তোমাদের মতো করে চলো। এই যে তোমাদের মতো করে চলো, এখন 25-26 বছরের সব ছেলে, এদেরকে নিয়ে যদি সামনে দেশ পরিচালনা করতে পারে, এর লেখাপড়া করবো কখন? এতে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। এই যে একটা দল খোলার সঙ্গে সঙ্গে সপ্তাহে দল ভর্তি হয়ে যাবে, মনে করবো তারা যে আমাদের সরকারের পৃষ্ঠপোষক থাকবে, আর লেখাপড়া শিখে কি হবে, এখানে তো আমরা এমপি হয়ে যাবো, মন্ত্রী হয়ে যাবো। এই সমস্ত কারণ মিলিয়েই কিন্তু মানুষের ভিতরে একটা ধোঁয়াশা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কথা হলো যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, ভালো কথা, তাদের সাথে তো সারা বাংলাদেশের লোক নেমেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল সেখানে, সাথে ছিল, পাশে ছিল, জীবন দিয়েছে। বিএনপি 1000-এর মতো বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল জীবন দিয়েছে, 500-700 আহত হয়েছে, 5000-এর মতো আহত হয়েছে, কয়েক হাজার, 5000-এর মতো 7000-এর মতো আমাদের লোক অ্যারেস্ট হয়েছিল। আর বিগত 15 বছরে আমরা বাদই দিলাম, লক্ষ লক্ষ মানুষ আমাদের মামলা খেয়েছে, লক্ষাধিক মামলা, আমরা জেল খেটেছি, ইলেকট্রিক শক আমাদের খেতে হয়েছে, আমাদের শক দিয়েছে, আমাদের দেশের বেগম খালেদাকে মিথ্যা সাজা দিয়েছে, বিদেশে চিকিৎসা দেয়নি, তারেক রহমানকে একটা সাজা দিয়েছে। এখন এদের কাছে মনে হয় এগুলি কোনো মূল্য নাই। হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হলো, সব একদম আকাশে মেঘ নাই, কোনো কিছু নাই, বজ্রপাত হলো, সব ধ্বংস হয়ে গেল। ভাবতেন যে এরকম এই যে রাজনৈতিক নেতাদের প্রতি অশ্রদ্ধাশীল, অশ্রদ্ধা দেখানো, তাদেরকে সমালোচনা করা, এই জিনিসগুলো নিয়ে মানুষের ভিতরে সাংঘাতিক রকমের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কথায় এমন এমন কথা বলে, এমন বডি ল্যাঙ্গুয়েজ, যে মানে বাংলাদেশের মালিক তো তারা না, সবাই মিলে আমরা তাদেরকে মালিকানা দিয়েছি। ব্যক্তিগতভাবে প্রশ্ন করতেই পারে ওনাদের কার কতটুকু অবদান আছে, ওনারা কবে কোথায় গিয়ে মিছিলে গিয়ে পুলিশের টিয়ার শেল খেয়েছে, লাঠি পিটা খেয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে, জেল খেটেছে, কয়দিন, কয়জন? তো এই সমস্ত উপদেষ্টারা যদি আমাদেরকে সবক দিতে আসে, তার সেখানে মেনে নেওয়া সম্ভব না। তাছাড়া তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে, সরকার তো তাদেরকে বাতিল করে দিয়েছে, সরকার তাদের অবসর পাঠিয়ে দিচ্ছে। আবার তাদেরকে নিয়ে এসে কুমিল্লা, চিড়িয়াখানা নিয়ে এসে আপনি সরকার গঠন করছেন, এবং খুলনা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত একজন উপদেষ্টা ছিল না, মাঝখানে একজন বিতর্কিত উপদেষ্টা আপনি যশোরে গিয়ে নিয়োগ দিয়েছেন যে শিল্প উপদেষ্টা, এছাড়া পুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একজন লোক নাই। এটা সরকার হয় নাকি? সরকার হলো এটা। এবং তারা আজকে কবে তাদের কথায় সংস্কারটা কি, কোন সংস্কার করতে হবে, কি সংস্কার? হাবিব ভাই আমার ওইটাই প্রশ্ন। সংস্কারে কিন্তু 2 বছর, 2.5 বছর, 3 বছর লাগার কথা নয়। সংস্কার করবে নির্বাচন কমিশন, নিরপেক্ষ সরকারের দায়িত্ব সংস্কার, ওইরকম সংস্কার নয়। ওরা একটা আপনার নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দিবে, নির্বাচন কমিশন থাকবে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, পরিচালিত হবে। কিন্তু এত দিন ক্ষেপণ করার কোনো প্রয়োজন আছে তো আমরা মনে করি না, জনগণও মনে করি না। এখন আরেকটা ছোট্ট একটা প্রশ্ন আমাকে
কয়েকজন এখন মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে গুপ্ত হত্যা চলছে বাংলাদেশে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল সেই নেতা কর্মীদেরকে গুম করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এই নিয়ে আপনার দল থেকে কোনো স্পষ্ট কোনো বাণী আছে কি? ছোট্ট আকারে ছোট্ট একটা প্রশ্ন, আমাদের অনেক বিজ্ঞ আলোচক রয়ে গেছে। হ্যাঁ, আমরা যে বছরের পর বছর প্রতিদিন গুম হতো আমাদের, এটাতে বাংলাদেশ সংস্কৃতি গুম সংস্কৃতি হয়েছে, খুনের সংস্কৃতি হয়েছে। রাস্তায় রাস্তায় আমাদেরকে মেরে, আমাদের গুলি করে মেরেছে। আমরা দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়েছি, আমরা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ করতে গেছি, আমাদের সেখানে গুলি করা হয়েছে। আমাদের বিদ্যুতের লোডশেডিং হচ্ছিল বলতে গিয়েছি, আমাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। এই বিগত সরকার এটা করেছে। এখন যেটা করছে, যেটা বলবো, বৈষম্য বিরোধী ছাত্ররাই শুধু এখানে গুমের শিকার হচ্ছে না, বিভিন্ন জায়গায় আমার এলাকার থেকে গুম হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বিভিন্ন কারণে হয়, তবে এটা খুব দুঃখজনক। যদি গুম হয়, বৈষম্য বিরোধী ছাত্র হোক আর যাই হোক না কেন, এইটা তো মোটেই আমাদের কাছে কাম্য না। পাশাপাশি যে জিনিসটাই বলবো, যে সরকার যে এটা যে একটা সরকার, মানে এটা হলো আপনার ইন্টারিম গভর্নমেন্ট। এখানে তো বলা হচ্ছে না যে এই সরকার 3 বছর 5 বছর থাকবে। সাময়িক এক সময়ের জন্য সরকার এসেছে এবং তারা যে সবকিছু করতে পারে না, তার প্রমাণ হিসাবে তারা 15 আগস্ট সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারলো না, 7ই মার্চ সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারলো না, জাতির পিতার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারলো না। কেন পারলো না? স্বাধীনতা ঘোষণা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। তারা বললেন এটা পার্লামেন্ট দেখবে। তার মানে কি? তার মানে আমরা যে এতদিন যে কথা বলে এসেছি, এই সরকার কোনো কিছু পরিবর্তন করতে মৌলিক কিছু পারে না। এসেই আলিয়াস, উনি হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্রে। উনি যখন সংবিধানের সংশোধন বিষয়ে কমিটি উনি ওনাকে যখন নিয়ে করা হলো, উনি বললেন আমি এই সংবিধান ফেলে দেবো, বাচ্চাদের সংবিধান ফেলে দেবো। কেউ বাচ্চারা সংবিধান ফেলে দিচ্ছে, কেউ 16 ডিসেম্বরকে উৎখাত করে দিচ্ছে। এইগুলি কোনো কাজ হলো? এখানে মারা গিয়েছে, শহীদ হয়েছে মোহাম্মদ আবু সাইদ যাদের শহীদ হয়েছে, সেই দিনটাকে আমরা সুন্দর করে পালন করি। 16 ডিসেম্বরে কেন আবু সাইদের ছবি থাকবে সেখানে? তাহলে আমার শহীদের অপরাধটা কি? যারা দেশে স্বাধীন করলো, যুদ্ধ করলো, জীবন দিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, সে কোনো মূল্য নাই। তারা স্বাধীনতাকে স্বীকার করে না, কোনোটাকে স্বীকার করে না, তারা নুরুল হোসেনকে স্বীকার করে না, সেলিম দিবসকে স্বীকার করে না। এমনি হঠাৎ করে চলে আসছে। ওরা 52 স্বীকার করে না, 62 স্বীকার করে না, 69 স্বীকার করে না, 70 স্বীকার করে না, 71 স্বীকার করে না, এমনকি 90 স্বীকার করে না। একবার মনে হচ্ছে যে দেশ স্বাধীন কয়বার হয়? একটা দেশ একবারই স্বাধীন হয়, একটা দেশ 2 বার স্বাধীন হয় না। এই যে অপব্যাখ্যা দিয়ে আজকে জনগণের সাথে না, রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতিপক্ষ করে দেওয়া হচ্ছে। সরকার নিজেই প্রতিপক্ষ হচ্ছে। সরকারকে মনে করেছে যার বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আমরা যা বলবো এদের সেনাবাহিনী তাই শুনবে। তাই যদি শুনতো তাহলে পরে দেশ পালাতে হতো না। সেনাবাহিনীর কথাই শুনতো, যে গুলি করে মানে একদম লাশ শোয়াই ফেলতো। তা তো করে নাই। তাই মানে এই বর্তমান সরকারের কথা মতো সরকার যা বলবে ন্যায় অন্যায়, ওই সেনাবাহিনী তার কথা শুনবে, পুলিশ তার কথা শুনবে, বিরোধী দলের উপর আক্রমণ করবে, আন্দোলন দমিয়ে দেবে, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। তাই প্রতিপক্ষ বানানো থেকে আমি বলবো সরকারকে বিরত থাকতে হবে। উনি কেন বলতে যাবেন এর মাস্টার মাইন্ড? উনি কেন বলতে যাবেন আমার ছাত্র আমাকে অ্যাপয়েন্ট করেছে, ছাত্র তাকে নিয়োগ দিয়েছে, কথা বলতে কি লজ্জা লাগে না? বলেন আপনি। আমরা সবাই মিলে আন্দোলন করলাম, রক্ত দিলাম। হ্যাঁ, আমরা এখানে আমরা রাজনৈতিক দলগুলি আমরা বলেছি ঠিক আছে, একটা সরকার হোক, নির্বাচন হবে, তখন আমরা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ ভোট দিলে আমরা রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে আমাদের কর্মকাণ্ড করবো। ধন্যবাদ। মঈন ভাইকে আপনাকে কোনো প্রশ্ন করতে চাচ্ছে। মঈন ভাই বলেন। না, আমি প্রশ্ন করতে, আপনি সংসদ যে বিএনপির লিডার, আপনি যে কথাগুলো, এগুলা কিন্তু জনগণ আপনাদেরকে মানে ভুল বুঝতে পারে। আমরা প্রবাসী হিসাবে মনে করি সমঝোতার প্রয়োজন আছে। এই কথাগুলো এইভাবে না বলে আপনারা একসাথে বসুন, যারা ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। এটা আমরা বারবার বলছি। আপনারা যদি বসতে না পারেন, বলছি যে মাননীয় সংসদ বসতে না পারেন, এগুলা কিন্তু
এখানে জামাত ইসলামের একজন আমির আছেন, উনারা প্রফেসর সাহেব আছেন, ডক্টর কলিমুল্লাহ সাহেব। যদি আপনারা এই কথাগুলাই যদি সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে যায়, তখন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। আপনারা শীঘ্রই আপনার যে চাপা, খুব আমি বুঝতে পারছি, আমরা প্রবাসীরা এটা নিয়ে উদ্বিগ্ন। আমি আমেরিকায় থাকি, আমরা চাই আপনি উদ্বিগ্ন থাকলে তো আপনার উদ্বিগ্নতার দিকে আপনারা বসেন, আমরা প্রশ্ন বুঝেছি, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কথা শোনেন, আমি আপনাকে, আপনি আমার কথা শোনেন, আপনি উদ্বিগ্ন হবেন, এটা খুব স্বাভাবিক। আমরা তো উদ্বিগ্ন, কেন আমাদেরকে অবহেলা করা হবে? রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে আমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো যে রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তাদেরকে বয়কট করে আহ্বান জানাবো। বিএনপির মহাসচিব একটা কথা বলেছিলেন যে আমরা কোন রাজনৈতিক দলের নাম ধরে বললে কারোর আমরা নিবন্ধন বা তাদের নিষিদ্ধ ঘোষণা করা বা দায়িত্বশীল দল। আমরা কি লাফাঙ্গা? না না, আমরা কি লাফাঙ্গা? আপনি তো আমেরিকা আছেন, শোনেন, আপনি তো আমেরিকা আছেন, আমাদের তো রক্ত ঝরেছে, আমাদের রক্ত ঝরেছে। আপনারা নিরাপদ দূরত্ব থেকে আপনারা কথা বলছেন, আর আমরা এখানে রাস্তায় থেকে মার খেতে জীবন দিয়েছি, আমাদেরকে আমরা হুমকি দিবেন? এটা হবে না। আমি বারবার শোনেন, আমরা দেশে যেতে আমরা বারবার বলেছি যে আমাদেরকে ধমক দিবেন না, আমাদের কথায় কথায় ধমক দেওয়া হচ্ছে। আমরা কি ধমক খাওয়ার পার্টি নাকি? আমাদের এতগুলি জীবন দিলাম ধমক খাওয়ার পার্টি? আমরা 24 সাল নির্বাচন হচ্ছে, আমরা 250 থেকে 60টা আসন আমরা পেতাম একা। আমরা কি কারো দয়া দানে আসি নাকি? আমরা সবাইকে সম্মান দেখাতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদ, আমাদেরও বিপদ আছে, যারা সরকার আছেন তাদের মহা বিপদে পড়তে হবে।